গুড মর্নিং ক্লাস। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের সাথে রয়েছি জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটা ক্লাসে তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সেখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা যে বিষয়গুলো জেনে এসেছিলাম সেগুলো হলো ভারতের প্রশাসনিক বিভাগ, ভারতবর্ষের অবস্থান, ভারতবর্ষের ভূপ্রকৃতি সম্পর্কেও বিস্তারিত জেনেছিলাম এবং জেনেছিলাম যে ভারতবর্ষের জলসম্পদ সম্পর্কে। আমরা গত ক্লাসে লাস্ট যে ক্লাসটা তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম সেটি কিন্তু ছিল ভারতের জলসম্পদ সম্পর্কে, তাই না? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটি হলো ভারতবর্ষের জলবায়ু। আচ্ছা স্টুডেন্ট, এই জলবায়ু তো নিয়ে আমরা আলোচনা করবই, তার আগে গত ক্লাসের পড়া অর্থাৎ জলসম্পদ থেকে তোমরা কেমন কি পড়াশোনা করেছো, চলো সেটা একটু আমরা দেখে নিই। ঠিক আছে? বলতো যে ভারতবর্ষের বৃহত্তম বাঁধের নাম কি? বা ভেরি গুড, হীরাকুদ বাঁধ, তাই না? তাহলে এই যদি বৃহত্তম বাঁধের নাম আমরা হীরাকুদ যেমন জানলাম, তেমনি বহুমুখী নদী পরিকল্পনার কথাও কিন্তু তোমরা শুনেছো। এই বহুমুখী নদী পরিকল্পনার মধ্যে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি? ভেরি গুড, ভাকরা নাঙ্গাল প্রকল্প, তাই না? আচ্ছা, যদি আমাদের পশ্চিমবঙ্গের কথায় আসি, পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম একটি নদীমুখী বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে এবং সেটি কিন্তু বর্তমানে তার সাফল্য আমরা পাচ্ছি। কি বলতো সেটি? ভেরি গুড, ডিভিসি, তাই না? তাহলে এই যে ডিভিসির ফুল ফর্ম তোমরা জানো? কি বলতো? ভেরি গুড, দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন নদীর উপরে গড়ে উঠেছে? দামোদর নদীর উপরে। ভেরি গুড। এবং কত সালে গড়ে উঠেছে সেটা তোমরা বলতে পারবে আশা করি। বাহ, খুব ভালো। 1948 সালে কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে। তৎকালীন পশ্চিমবঙ্গ, বিহার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কিন্তু এই ডিবিসি প্রকল্পটি গড়ে ওঠে। বর্তমানে এই যে বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে, বর্তমানে ডিবিসির কিছু অংশ কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে অবস্থান করছে। ঠিক আছে স্টুডেন্ট, জলসম্পদ পড়তে গিয়ে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ভারতবর্ষের নদীকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, তাই না? কি কি? এক হচ্ছে উত্তরের নদী ব্যবস্থা এবং দুই হচ্ছে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকের নদী ব্যবস্থা। উত্তর দিকে নদী ব্যবস্থার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর নাম আমরা জেনেছিলাম। সেগুলি কি কি বলতো? বাহ, ভেরি গুড, গঙ্গা, ব্রহ্মপুত্র, আর কি? সিন্ধু নদী। তোমরা আমাকে বলো যে গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথা থেকে কোথা অবধি? গঙ্গা নদীর অ্যাকচুয়ালি প্রবাহ তিনটে ভাগে ভাগ করা যায়: উচ্চ, মধ্য আর নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহ কিন্তু মুর্শিদাবাদের মিঠিপুর থেকে আমাদের যে বঙ্গোপসাগরের যে মিলনস্থল ঘটেছে বা পতিত হয়েছে যেখানে, সেটি অবধি কি নিম্ন গতি। এবং উচ্চ গতি তোমাদের আমি জিজ্ঞাসা করলাম, বলো উচ্চ গতি কোথা থেকে কোথা অবধি? যেখানে সৃষ্টি হচ্ছে সেটি কোথায়? ভেরি গুড, গঙ্গোত্রী মোবাইল গোমুখ থেকে। সেখান থেকে কিন্তু নদীটি হরিদ্বার অবধি তার উচ্চ প্রবাহ পথ অতিক্রম করে। আচ্ছা, এই যে গঙ্গা নদীর কথা আমি বললাম, এটি কিন্তু ভারতবর্ষের দীর্ঘতম নদী এবং পবিত্র নদী। গঙ্গার প্রধান একটি উপনদী রয়েছে এবং প্রধান দুটি শাখা নদীও রয়েছে। সেই প্রধান উপনদীর নাম কি তোমরা বলো তো? ভেরি গুড, যমুনা, তাই না? এবং যে দুটি শাখা নদী রয়েছে সেটি কি? ভাগীরথী আর হুগলি। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎস, তার উৎস কোথায়? তিব্বতের কোথায়? চেমাংদং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে না ব্রহ্মপুত্র নদী, এবং পতিত হয়েছে কিন্তু বঙ্গোপসাগরে। ভেরি গুড। এবারে যদি আমরা দক্ষিণ ভাগের নদীগুলোর কথা ভাবি, সেই নদীগুলোও কিন্তু আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। কিছু নদী উৎস থেকে সৃষ্টি হওয়ার পর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, তাই তাদের নাম কি? পশ্চিম বাহিনী। এবং কিছু নদী উৎপন্ন হওয়ার পর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, সেই জন্য এটি পূর্ব বাহিনী। তোমরা আমাকে বলো ভারতবর্ষের পশ্চিম দিকে কোন সাগর রয়েছে? ভেরি গুড, আরব সাগর। এবং পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। যে নদীগুলি এসে বঙ্গোপসাগরে মিশছে সেটি কিন্তু পূর্ব বাহিনী, যেহেতু পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর।
এবং যে নদীগুলি পশ্চিম দিকে এসে মিশছে সেগুলি কিন্তু হলো কি পশ্চিম মাইনের নদী। এই পশ্চিম মাইনের নদীর দুটি উদাহরণ তোমাদের বলতে হবে। বলো, গত ক্লাসে আমরা জেনেছিলাম। ভেরি গুড। তাপ্তি এবং নর্মদা, এই দুটি নদী কিন্তু উৎস থেকে সৃষ্টি হয়ে যাওয়ার পর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। এবং পূর্ববাহিনী নদীগুলির মধ্যে বিখ্যাত কয়েকটি নদী হলো কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। এই নদীগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভারতবর্ষ কিন্তু নদীমাতৃক একটি দেশ। অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের এই ভারতবর্ষে, তাই তো? দীর্ঘতম দিক থেকে ভারতের প্রধান নদী কিন্তু গঙ্গা নদী। ঠিক তেমনি উত্তর ভারতে দীর্ঘতমের ভিত্তিতে আহ দক্ষিণ ভারতের প্রধান নদী কোনটি? ভেরি গুড, গোদাবরী, তাই না? আচ্ছা, এই যে গোদাবরীর কথা আমরা জানলাম, গোদাবরী কিন্তু দক্ষিণ ভারতের মধ্যে দীর্ঘতম। ঠিক তেমনি পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের কিন্তু একটি আহ, উম, গুরুত্বপূর্ণ নদী রয়েছে। সেই পবিত্রতার দিক থেকে গুরুত্বপূর্ণ নদীর নাম কি? বাহ, খুব ভালো বলেছো, যে কাবেরী নদী, তাই না? এই কাবেরী নদী অববাহিকায় কিন্তু প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয়। তাই একে কিন্তু দক্ষিণ ভারতের কি বলা হয়? বলো। ভেরি গুড, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কিন্তু এই কাবেরী নদীকে। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? ভেরি গুড, চিল্কার হ্রদ, তাই না? এই চিল্কার হ্রদ কোথায় অবস্থান করছে? উড়িষ্যা। ভারতের বৃহত্তম কয়াল কোনটি? বলো। ভেম্বানাথ, ভেরি গুড। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে ভারতবর্ষে বিভিন্ন হ্রদ রয়েছে, তাদের মধ্যে মিষ্টি জলের বৃহত্তম হ্রদ ভারতবর্ষের কোনটি তোমাদের মনে আছে? ভেরি গুড, লোকটাক হ্রদ। ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের তোমাদের পড়া যথেষ্ট মনে হয়েছে বা পড়াশোনা তোমরা করেছো। থ্যাংক ইউ সবাইকে। এবারে আমরা আজকে কিন্তু আলোচনা করব ভারতের জলবায়ু সম্পর্কে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা আমাকে বলো তো যে জলবায়ু কাকে বলবো? ভেরি গুড। আচ্ছা, ঠিকই বলেছে, যে কোনো একটি স্থানের বা কোনো একটি জায়গার যে 30-35 বছরের গড় আবহাওয়া, তাকে আমরা কি বলবো? জলবায়ু, তাই না? আবহাওয়া কিন্তু সচরাচর পরিবর্তন হয়। ধরো হঠাৎ এখন পরিষ্কার আকাশ, হঠাৎ দেখা গেল ঘন্টাখানেক পর পরে বৃষ্টি শুরু হয়ে গেল, হয়তো হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু হওয়ার কারণে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, হয়তো। তাহলে আবহাওয়া কিন্তু হুটহাট করে চেঞ্জ হতে পারে, কিন্তু জলবায়ু কিন্তু সেরকম নয়। জলবায়ু কেমন? কোনো একটা স্থানের এই যে আবহাওয়ার গড় 30 ও 35 বছরের যে গড় আবহাওয়া, সেটাকে একত্র করলে কি দাঁড়াচ্ছে? জলবায়ু। ভারতবর্ষের জলবায়ু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আহ, বিরাট জলবায়ুর যে বৈচিত্র্যপূর্ণ অবস্থান, সেটি কিন্তু আমাদের ভারতবর্ষে লক্ষ্য করা যায়। দেখো, ভারতবর্ষের আয়তনের দিক থেকে কিন্তু যথেষ্ট বড়, তাই না? এই আয়তনের কারণে ভারতের যদি এক প্রান্তে খরার সৃষ্টি হয়, অন্য প্রান্তে কিন্তু তখন বন্যায় প্রচুর সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার লক্ষণ হয়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ভারতবর্ষের সমস্ত জায়গার আবহাওয়া বা জলবায়ু কিন্তু একই রকম নয়। এই যে খামখেয়ালি, অর্থাৎ হঠাৎ কোথাও বন্যা হচ্ছে, কিন্তু ঠিক তার পরবর্তী একই সময়ে অন্য স্থানে কিন্তু খরা লক্ষ্য করা যাচ্ছে। এগুলি কিসের কারণে হয় জানো? এগুলি সবই হয় কিন্তু মৌসুমী বায়ুর খামখেয়ালির কারণে। আর আমাদের দেশ ভারতবর্ষ, আমরা সকলেই জানি যে বৃষ্টিপাতটা হয় মূলত মৌসুমী বায়ু দ্বারা। তাই ভারতবর্ষর যে জলবায়ু, তাকে আমরা কি বলে থাকি? মৌসুমী জলবায়ু দেশ বলে থাকি আমাদের এই ভারতবর্ষকে। দেখো, মৌসুমী বায়ু কিন্তু নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেটি দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতবর্ষে প্রবেশ করে এবং সেটি আবার ফিরে যায় উত্তর পূর্ব দিক হয়ে, কিন্তু আবার পুনরায় সেটি ফিরে যায়। তাহলে ভারতবর্ষে মৌসুমী বায়ু কোন দিক দিয়ে প্রবেশ করে স্টুডেন্ট? দক্ষিণ পশ্চিম দিক থেকে, তাই না? আচ্ছা, এই যে বললাম আমি ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ, তোমরা এটা নিশ্চয়ই আগে জেনেছো ভারতবর্ষে মৌসুমী জলবায়ুর দেশ কেন বলা হয়, তাই না? আমরা ভারতবর্ষ এই যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু কিন্তু জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ জলবায়ু কি প্রকৃতির হবে, তার যে প্রধান নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকটাই কিন্তু হলো
মৌসুমী জলবায়ু। আর আমরা সকলেই জানি যে মৌসুমী জলবায়ু দেরিতে ঢুকলে কি হয়, খরার সৃষ্টি হয়। আবার সময়ের আগে যদি মৌসুমী বায়ু প্রবেশ করে যায় আমাদের দেশ ভারতবর্ষে, তখন কিন্তু আবার কি সৃষ্টি হতে পারে, বন্যার সৃষ্টি হতে পারে। কেন? অতিরিক্ত বৃষ্টির ফলে মৌসুমী বায়ু যদি আগে চলে আসে তখন কিন্তু বন্যার সৃষ্টি হয়, প্রচুর সম্পত্তি ধ্বংস হয়, প্রাণহানি হয় মানুষের, তাই না? দেখো, ভারতীয় যে জলবায়ু তার কিছু বৈচিত্র্য রয়েছে। মৌসুমী বায়ুর দেশ হওয়া সত্ত্বেও সুবিশাল দেশ হওয়ায় বিভিন্ন অংশের জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অর্থাৎ ভারতের যে জলবায়ু সেটি কিন্তু সব জায়গায় সমান নয়। তোমাদের আমি আগেই বললাম, বিভিন্ন কারণবশত এই যে জলবায়ু বৈচিত্র্য লক্ষ্য করা যায়, অর্থাৎ এক স্থানে একরকম আর এক স্থানে অন্যরকম। সেই বৈচিত্র্যগুলো কি কি সেটি কিন্তু আমরা লক্ষ্য করব। দেখো, একে রয়েছে উষ্ণতার বৈচিত্র্য। আমরা সকলেই জানি ভারতবর্ষের উত্তর দিকে অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু শৈত্যপ্রবাহ চলে, বা প্রায় সময় ঠান্ডা পড়ে, তাই না? কিন্তু সেই উত্তর দিক বাদ দিয়ে আর সমস্ত ভারতের যে নিচের দিকে রয়েছে সেখানে কিন্তু উষ্ণতার পার্থক্য তেমন একটা হয় না। তাহলে নাম্বার ওয়ান কি? উষ্ণতার বৈচিত্র্য। দুই, মৌসুমী বায়ুর স্থায়িত্ব বৈচিত্র্য। মৌসুমী বায়ু কিভাবে স্থায়িত্ব করবে, অর্থাৎ কতদিন থাকবে না থাকবে তার উপরে কিন্তু জলবায়ু বৈচিত্র্য নির্ভর করে। বৃষ্টিপাতের বন্টন, কোথাও বৃষ্টিপাত বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে। এই যে পয়েন্টগুলো রয়েছে, এই যে ভারতীয় জলবায়ুর বৈচিত্র্য, এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা স্টুডেন্ট আবার একটি একটি করে ধাপে ধাপে আলোচনা করব। তোমরা এখন শুধু পয়েন্টগুলো দেখো। নাম্বার 4 কি রয়েছে? বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য। নাম্বার 5, ঋতু প্রকৃতির বৈচিত্র্য। অর্থাৎ ঋতু, তোমরা সকলেই জানো শীত, গ্রীষ্ম, বর্ষা, এই যে ঋতুগুলো রয়েছে সেই ঋতুগুলির বৈচিত্র্যের কারণেও কিন্তু জলবায়ু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বায়ুচাপ ও বায়ু প্রবাহের বৈচিত্র্য, এবং লাস্টে রয়েছে দেখো দক্ষিণ ও উত্তর ভারতের জলবায়ুর বৈষম্যের জন্যও কিন্তু ভারতীয় জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমরা প্রথমে উষ্ণতার বৈচিত্র্য কিভাবে ভারতের জলবায়ুকে বৈচিত্র্যময় করে তুলেছে সেই সম্পর্কে জানবো। নাম্বার ওয়ান, দেখো রয়েছে উষ্ণতার বৈচিত্র্য। ভারতে সব অংশের উষ্ণতা কিন্তু এক নয়। উপকূল অংশে সারা বছর উষ্ণতা মাঝারি ও সমভাবাপন্ন। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো যে ভারতবর্ষের উপকূল অঞ্চলগুলি কোনগুলি? ভারতবর্ষের কিন্তু তিন দিকে সমুদ্র ঘেরা, তাই না? ভারতবর্ষের দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর, পূর্ব দিকে রয়েছে প্রশান্ত বঙ্গোপসাগর, এবং পশ্চিম দিকে রয়েছে কিন্তু আরব সাগর। তাহলে দেখো, এই যে ভারতবর্ষে তোমরা ছবিটা দেখছো, এই ভারতবর্ষে কিন্তু এদিকেও সাগর, এদিকেও সাগর, এদিকে আবার রয়েছে মহাসাগর, ভারত মহাসাগর, তাই না? তাহলে তিন দিকে কিন্তু জলধারা বেষ্টিত। ফলে এই উপকূলবর্তী অঞ্চল হচ্ছে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল। অর্থাৎ এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো কিন্তু উপকূলবর্তী অঞ্চল। এই উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতা কিন্তু সারা বছরই মাঝারি ও সমভাবাপন্ন রয়েছে। উপকূলবর্তী অঞ্চল বললে তোমরা বলো তো যে ভারতবর্ষে পূর্ব দিকে উপকূলগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়ে গেছে? উপকূলের সমভূমিকে তোমরা তো ভূ প্রাকৃতিক বৈচিত্র্য ভারতের পড়ে এসেছো। ভেরি গুড, তিন ভাগে, তাই না? একটি হলো উড়িষ্যা উপকূল, দ্বিতীয়টি হলো অন্ধ্র উপকূল, এবং তৃতীয়টি হলো করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। এদের মধ্যে তামিলনাড়ু উপকূলই সব থেকে দৈর্ঘ্য বেশি, তাই তো? আচ্ছা, পশ্চিম দিকেও অনেকগুলো উপকূল রয়েছে। তোমরা আমাকে বলো তো যে মুম্বাই যে শহরটি সেটি কোন উপকূলের মধ্যে পড়ছে? ভেরি গুড, কোঙ্কণ উপকূলের মধ্যে, তাই না? তাহলে তোমরা উপকূল অঞ্চল সম্পর্কে কিন্তু অবগত। তাহলে এই যে উপকূল অঞ্চল, এই উপকূল অঞ্চলে সমুদ্র তীরবর্তী হওয়ার জন্য কিন্তু সারা বছরই মাঝারি তাপমাত্রা এবং সমভাবাপন্ন প্রকৃতির উষ্ণতা লক্ষ্য করা যায়। মধ্য ও উত্তর ভারতের শীত ও গ্রীষ্মে উষ্ণতার পার্থক্য খুব বেশি বলে জলবায়ু চরম প্রকৃতির। মধ্য ভারতে অর্থাৎ মাঝখানের দিকে, এখানে যেমন শীত পড়ে ঠিক তেমনই কিন্তু আবার গরমটা পড়ে। ফলে সমগ্র ভারতে যে উষ্ণতার বৈচিত্র্য সেটি কিন্তু মধ্য ভারতে এবং উত্তর ভারতে অন্যরকম, অর্থাৎ চরম প্রকৃতির। ঠান্ডার সময় চরম ঠান্ডা পড়ে, আবার গরমের সময় কিন্তু প্রচন্ড গরম পড়ে। হিমালয় অঞ্চলের অনেক স্থানে শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং বরফ পড়ে। আমরা সকলেই জানি ভারতবর্ষে উত্তর প্রান্তে রয়েছে হিমালয়। এই হিমালয় কোত্থেকে শুরু হয়েছে বলতো? ভূপ্রাকৃতিক বিভাগে কিন্তু আমরা সবে আলোচনা করেছি। বলো, হিমালয় পর্বতটা কোথা থেকে শুরু হয়েছে? ভেরি গুড, পশ্চিমের নাঙ্গা পর্বত থেকে শুরু হয়েছে। আর পূর্বে কোথায় গিয়ে সেটি শেষ হয়েছে? অরুণাচল প্রদেশের কোথায়?
নামচাওয়ারাতে। ভেরি গুড। তাহলে আমরা কি জানলাম, যে উষ্ণতার বৈচিত্র্য একমাত্র যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সেখানে বাদে মধ্যভাগ এবং উত্তরভাগে কিন্তু তাপমাত্রার চরম বৈচিত্র্য লক্ষ্য করা যায়। নাম্বার 2 কি, মৌসুমী বায়ুর স্থায়িত্বে বৈচিত্র্য। উত্তর পূর্ব ও পূর্ব ভারতে যেখানে মৌসুমী বায়ুর স্থায়িত্বকাল 3 থেকে 4 মাস, সেখানে উত্তর পশ্চিম ভারতে মাত্র 1 মাস কিন্তু এই মৌসুমী বায়ু স্থায়ী হয়। অর্থাৎ উত্তর পশ্চিম কোন দিকে, দেখো এটি হলো উত্তর দিক এবং এটি হলো পশ্চিম দিক, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, তারপরে এপারে রয়েছে তোমার পাঞ্জাবের কিছুটা অংশ, হরিয়ানার কিছুটা অংশ, এই যে অঞ্চলগুলোতে কিন্তু মৌসুমী বায়ুর স্থায়িত্বকাল মাত্র 1 মাস। তাহলে তোমরা বুঝতেই পারছো এইসব অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু কম। দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। দেখো এই যে করমণ্ডল উপকূল, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি এখন, এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। কি হয়, কেন হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশের সময় যেমন বৃষ্টিপাত হচ্ছে, যখন উত্তর পূর্ব দিক থেকে মৌসুমে ফিরে যাচ্ছে আবার, তখনও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে মৌসুমী বায়ুর স্থায়িত্বকালের মাধ্যমে জলবায়ুর যে বৈচিত্র্য সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আশা করি বুঝতে পেরেছো তোমার। কিছু কিছু স্থানে 3 থেকে 4 5 মাস মৌসুমী বায়ু অবস্থান করে, আবার কিছু স্থানে কিন্তু মাত্র 1 মাস বা তার একটু বেশি সময় মৌসুমী বায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, নাম্বার 3 রয়েছে দেখো, বৃষ্টিপাতের বন্টনে বৈচিত্র্য। মৌসুমী বায়ুর স্থায়িত্ব ও বিচরণ অসম বলে বৃষ্টিপাতের বন্টন চরম বৈষম্য দেখা যায়। ভারতবর্ষে দেখবে কোনো একটা বছরে, ক্যালেন্ডারের কোনো একটা বছরে দেখবে হঠাৎ বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি, অর্থাৎ মৌসুমের আগমন এবং সেটি দ্বারা যে বৃষ্টিপাত সেটি যথেষ্ট বেশি হচ্ছে। আবার দেখবে কোনো বছর মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করছে, ফলে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু যথেষ্ট কম। ফলে কি হচ্ছে, বৃষ্টিপাতের যে বন্টন, সেই বন্টনে কিন্তু একটা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। উত্তর পূর্ব ভারতে গড় বৃষ্টি যেখানে 300 থেকে 350 সেমি, সেখানে উত্তর পশ্চিম ভারতে মাত্র 25 থেকে 50 সেমি। আমরা সকলেই জানি যে রাজস্থান, তারপরে গুজরাটের কিছুটা অংশ উপকূল মরুভূমি রয়েছে, সেই মরুভূমি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50, অর্থাৎ মৌসুমী যে বৃষ্টিপাত সেটি স্থায়িত্বকাল কম হওয়ার জন্যই বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে। আবার উত্তর পূর্ব ভারতে কি হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, এই যে জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবার বেশি, 350 সেমি কিন্তু গড় বৃষ্টিপাত হচ্ছে। দেখো ভারতবর্ষের যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায় তোমাদের মনে আছে, বলতো? চেরাপুঞ্জির মৌসুমী নামে, তাই না? এই মৌসুমী নামে কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। বছরে 1350 সেমি মতো কিন্তু বৃষ্টিপাত এই অঞ্চলে হয়ে থাকে। আচ্ছা, নাম্বার 4, বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য। খামখেয়ালি মৌসুমী বায়ুর কারণে এদেশে কোনো বছর অতিবৃষ্টি হয়, একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। আবার কোনো সময় কিন্তু বা কোনো বছরে কিন্তু আবার বন্যারও প্রাদুর্ভাব ঘটে। কোনো কোনো বছর একই সময়ে ভারতে এক প্রান্তে বন্যা, আবার অন্য প্রান্তে খরা দেখা যায়। তাহলে দেখো বার্ষিক যে বৃষ্টিপাতের বৈচিত্র্য সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে জলবায়ুর বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারছি। মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত দায়ী আমাদের ভারতবর্ষে। তাহলে এই মৌসুমী বায়ু এমন প্রকৃতির খেলা খেলে যে ভারতবর্ষের একটা অংশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার অন্য অংশে কিন্তু প্রচন্ড খরা লক্ষ্য দিচ্ছে। একটা দিকে যেমন বন্যার সৃষ্টি হয়েছে, অন্যদিকে কিন্তু তখন অনাবৃষ্টিতে খরার সৃষ্টি হচ্ছে। এই যে পার্থক্যগুলির জন্য ভারতের জলবায়ু কিন্তু চরম বৈচিত্র্যপূর্ণ একটি বিষয়। আচ্ছা, এরপরে রয়েছে 5 নম্বর, ঋতু প্রকৃতির বৈচিত্র্য। মৌসুমের আগমনের কারণে এখানে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির, অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু একটু ভেজে থাকে, অর্থাৎ বর্ষার যে লক্ষ্য করা যায়, এবং প্রত্যাগমনের কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। শীতকাল শুষ্ক মানে হচ্ছে শীতকালে কিন্তু তেমন বৃষ্টিপাত হয় না। যখন মৌসুমী বায়ু ফিরে যায় তখন কিন্তু সে তার জলীয় বাষ্পগুলি হারিয়ে ফেলে, ফলে এই যে ফিরে যাওয়ার সময় বৃষ্টিপাতটা কিন্তু লক্ষ্য করা যায় না, কিন্তু যখন প্রবেশ করে মৌসুমী বায়ু তখন কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটায়, তাই না? নাম্বার 6, বায়ুচাপ ও বায়ু প্রবাহের বৈচিত্র্য। গ্রীষ্মকালে অধিক উষ্ণতার ভারতে নিম্নচাপ বিরাজ করে। উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ এতটা গভীর হয় যে যার টানে মৌসুমী বায়ু প্রবেশ করে। শীতকালে এখানে উচ্চচাপ বিরাজ করে বলেই মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে। বায়ুচাপের এই তারতম্যের কারণেই ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমী বায়ু প্রবাহের 180 ডিগ্রি কিন্তু পরিবর্তন ঘটে যাচ্ছে। অর্থাৎ যে জায়গা থেকে মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং
তার যে স্থান সেই উত্তর দক্ষিণ পশ্চিম থেকে একেবারে উত্তর পূর্ব ভারত অব্দি গিয়ে সে কিন্তু আবার পুনরায় ফিরে আসছে কেন? ঋতু পরিবর্তনের কারণে 180 ডিগ্রি ঘুরে কিন্তু সে আবার ফিরে আসছে। দেখো ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে কিন্তু গ্রীষ্মকালের তাপমাত্রা 51 ডিগ্রি চলে যায়, আবার শীতকালে তাপমাত্রা -50 ডিগ্রিও কিন্তু হতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারছো একটা বৈচিত্র্য কিন্তু ভারতবর্ষের জলবায়ুতে রয়েছে, তাই না? ঠিক তেমনি ভারতবর্ষের যে উষ্ণতম স্থান সেটি কিন্তু আহ, রাজস্থানের থর মরুভূমি, তোমরা সকলেই নাম শুনেছো। এবং শীতলতম স্থানও কিন্তু ভারতবর্ষের কোনটা জানো? জম্মু কাশ্মীরের দ্রাস। ঠিক আছে, এই দ্রাস হলো কিন্তু ভারতবর্ষের শীতলতম স্থান, যেখানে -43 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যায়, হিমাঙ্কের নিচে আহ, নেমে যায় এবং প্রচুর বরফ পড়ে। নাম্বার 7, দক্ষিণ ও উত্তর ভারতের জলবায়ুর বৈষম্য। ভারতকে আমরা নদী দিয়ে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে উত্তর ভারতের নদীর বৈচিত্র্য বা নদীর বিস্তার, দক্ষিণ ভারতের নদীর বিস্তার ভাগ করেছিলাম না? বলতো ভারতবর্ষের মাঝখান থেকে একটি রেখা উত্তর এবং দক্ষিণকে ভাগ করেছে, সেটি কোন রেখা? ভেরি গুড, কর্কট ক্রান্তি রেখা, তাই না? এই কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে বলতো? বাহ, খুব ভালো বলেছো যে 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। ভারতের দক্ষিণ ভাগ নিম্ন অক্ষাংশে অবস্থান করছে। এই অবস্থানের কারণে গড় উষ্ণতা বেশি, কিন্তু উপদ্বীপীয় যে অবস্থানের কারণে জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত। দক্ষিণ দিকের যে অংশটা অর্থাৎ দক্ষিণ ভারত সেটি কিন্তু অক্ষাংশের নিচের দিকে অবস্থান করছে, কিন্তু উপদ্বীপীয় তার 3 দিকেই জল। ফলে সমুদ্রের যে একটা প্রভাব সেই প্রভাবটা কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। উত্তর ভাগ মধ্য অক্ষাংশে অবস্থানের কারণে গড় উষ্ণতা তুলনামূলক কম, নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত, কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থার কারণে জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতি। দেখো সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল হলে কি হবে? উষ্ণতা কি হবে? উষ্ণতার চরম প্রকৃতির হবে। সমুদ্রের তীরবর্তী অঞ্চল উষ্ণতা সমভাবাপন্ন হবে, তাই না? আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু ভারতবর্ষের যে জলবায়ুর বৈচিত্র্য, এই বৈচিত্র্যের কারণ সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম। স্টুডেন্ট, এবারে আমরা জানবো ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলো সম্বন্ধে। দেখো তোমরা তো ভারতবর্ষের জলবায়ুর বৈচিত্র্য জেনে আসলে। এই যে জলবায়ুগুলোর বৈচিত্র্য কেন হয়? কারণ কিছু কিছু নিয়ন্ত্রক কিন্তু কাজ করে। সেই নিয়ন্ত্রকগুলি কি কি? নাম্বার 1 দেখো, অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি। নাম্বার 2, ভূপ্রকৃতি। অর্থাৎ নাম্বার 1 অবস্থান, অর্থাৎ কোন স্থানের ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলি কিন্তু জলবায়ুর বৈচিত্র্যকে বৈচিত্র্যপূর্ণ করতে সাহায্য করে। নাম্বার 2, ভূপ্রকৃতি। আমরা সকলেই জানি যে ভূপ্রকৃতি জলবায়ুর নিয়ন্ত্রক। কোথাও ভূপ্রকৃতি সমতল প্রকৃতির, কোথাও আবার উঁচু নিচু খাড়াই পাহাড় রয়েছে বা পর্বত রয়েছে। তাহলে দুটি জায়গার জলবায়ু কি একই হওয়া সম্ভব? সম্ভব নয়। হিমালয় পর্বতের বিস্তৃতি, সমুদ্র সান্নিধ্যের কারণেও জলবায়ুর নিয়ন্ত্রক, মৌসুমের প্রভাব, জেট বায়ু, ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝা, এছাড়া এল নিনো কিন্তু ভারতের যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ। এই যে নিয়ন্ত্রকগুলি কিভাবে কাজ করে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত জানব। প্রথমেই আমরা জেনে নেব ভারতবর্ষের অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতির কারণে কিভাবে জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করছে এই অবস্থান। ভারত 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 17 মিনিট কিন্তু উত্তর পর্যন্ত বিস্তৃত। কন্যা কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষকে একেবারে মাঝখান থেকে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে, তাই না? তাই কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশ হচ্ছে উষ্ণমণ্ডল, অর্থাৎ নিচের দিকেরটা হচ্ছে উষ্ণমণ্ডল, এবং উত্তরের অংশ হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। তাহলে বিভিন্ন যে জলবায়ু রয়েছে, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, এর মধ্যে ভারতবর্ষ কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশ বলা হয়ে থাকে। কিন্তু এই যে কর্কটক্রান্তি রেখা গেছে তার নিচের দিকটা উষ্ণমণ্ডল এবং উপরের দিকটাকে নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত পড়ছে। তাহলে এই যে দুটি আলাদা আলাদা ভাগে পড়ার জন্য অবস্থান এবং অক্ষাংশগত যে অবস্থান তার ফলে জলবায়ুর বৈচিত্র্যকে সেটি নিয়ন্ত্রণ করছে। নাম্বার 2, ভূপ্রকৃতি। অধিক উচ্চতার কারণে হিমালয় পর্বতে গড়ে উষ্ণতা কম এবং শীতকালে তুষারপাতও কিন্তু হয়। শীতকালে ম্যাক্সিমাম জায়গায় উত্তরে পার্বত্য অঞ্চলে কিন্তু তুষারপাত হয়, কিন্তু
এই সময় হিমালয় পর্বতের দক্ষিণ দিকে সূর্যমুখী ঢাল হওয়ার কারণে গড় উষ্ণতা কিন্তু যথেষ্টই বেশি থাকে এবং ঢালের মৌসুমী বায়ু বাধা পেয়ে কিন্তু বৃষ্টি ঘটায়। এবং মৌসুমী বায়ু কোন বাঁধে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায় বলতো? পর্বতের যে ঢালে বৃষ্টিপাত বাধা খেয়ে বৃষ্টিপাত ঘটায়, সে ঢালটাকে আমরা কি ঢাল বলি? ভেরি গুড, প্রতিবাদ ঢাল। এবং তার উল্টো দিকে যে ঢালটা রয়েছে, যেখানে বৃষ্টিপাত একদমই হচ্ছে না, অর্থাৎ জলীয় বাষ্প বাতাসে কমে যাচ্ছে, সেই অংশটাকে আমরা কি বলি? অনুবাদ ঢাল, তাই না? ফলে এই যে প্রতিবাদ ঢালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেটি কিন্তু এই একই সময়। দক্ষিণ ভারতে পশ্চিমঘাট পর্বত বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। এই যে দক্ষিণ ভারতে পশ্চিমঘাট পর্বত পড়েছিলাম, আমরা পূর্বঘাট পড়েছিলাম, তাই না? যখন ভূপ্রকৃতি পড়েছিলাম, পশ্চিমঘাট পর্বত রয়েছে পশ্চিম দিকে, এই আরব সাগরের তীরবর্তী যে অঞ্চল, এবং পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। দক্ষিণ ভারতের যে জলবায়ু রয়েছে, সেই জলবায়ুকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে কে? পশ্চিমঘাট পর্বতমালা। নাম্বার 3 দেখো রয়েছে হিমালয় পর্বতের বিস্তৃতি। আমরা জানি যে হিমালয় পর্বত উত্তরে পার্বত্য অঞ্চলে রয়েছে ভারতবর্ষের, তাই তো? এই উত্তরের পার্বত্য অঞ্চলেই কিন্তু একমাত্র স্থলভাগ দ্বারা বেষ্টিত। এছাড়া ভারতবর্ষের যে 3 দিক রয়েছে, সেটা কিন্তু জলভাগ দ্বারা বেষ্টিত। হিমালয় পর্বত কিন্তু আবার পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে উৎপন্ন হয়ে কোথায় শেষ হয়েছে? অরুণাচল প্রদেশের নামচাওয়ারাতে। তোমরাই একটু আগে বললে। দেখো এই যে অংশটা, ভারতের নাঙ্গা পর্বত থেকে সৃষ্টি হয়ে কিন্তু অরুণাচল প্রদেশে গিয়ে শেষ হয়েছে। এই যে দীর্ঘ পথ, কতটা পথ অতিক্রম করেছে জানো? প্রায় 2500 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করেছে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালাকে আবার 3টি অংশে ভাগ করা যায়। কি কি তোমাদের মনে আছে বলো তো? পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয় আর মধ্য হিমালয়। এদের মধ্যে মধ্য হিমালয়টাই একমাত্র আমরা নেপালের মধ্যে পড়ছে। এছাড়া পূর্ব হিমালয়ের কিছুটা অংশ ভারতে রয়েছে, এবং পশ্চিম হিমালয় পূর্বে পশ্চিম হিমালয় আর পূর্ব হিমালয়টা কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে কি বলছে যে এই যে হিমালয় পর্বতমালা উত্তর পার্বত্য অঞ্চলে রয়েছে, সেটি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। এর কারণে কিন্তু জলবায়ুকে সে নিয়ন্ত্রণ করছে। কি করে নিয়ন্ত্রণ করছে? অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতি। নাম্বার 2 কি? হিমালয় পর্বত অবস্থানের কারণে শীতকালে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না। ফলে প্রবল যে শৈত্যপ্রবাহের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাই। দেখো এই যে ভারতবর্ষ, এর কিন্তু আরো উত্তরে শীতল সাইবেরিয়া স্রোত বলে কিন্তু একটা স্রোত রয়েছে, যেটা কিন্তু হাড় হিম করা স্রোত। উঁচু যদি হিমালয় পর্বত না থাকতো, তাহলে কিন্তু এই সাইবেরিয়া স্রোতটা বিনা বাধায় আমাদের ভারতবর্ষে কিন্তু সমগ্র যে অঞ্চল উত্তর থেকে দক্ষিণ দিকে, সেখানে কিন্তু বয়ে আসতো। ফলে প্রচুর ঠান্ডা পড়তো। এই হিমালয় পর্বতের জন্য সেই স্রোতটা আমাদের ভারতে আসতে পারছে না, পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে আমরা যারা হিমালয় পাদদেশ থেকে নিচের দিকে রয়েছে, মধ্য ভারত বা দক্ষিণ ভারত, এই অংশগুলো কিন্তু প্রবল শীতের হাত থেকে হিমালয় তাদের রক্ষা করেছে। নাম্বার 3 কি? হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আমরা একটু আগেই পড়েছিলাম যে উত্তর পূর্ব ভারতের মৌসুমী নামে কিন্তু এরকম বাধাপ্রাপ্ত পাচ্ছে। মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। ভারতবর্ষে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় স্টুডেন্ট? মৌসুমী নামে, তাই না? আচ্ছা, এরপরে দেখো রয়েছে মৌসুমী বায়ুর উৎপত্তিতে পরোক্ষভাবে কিন্তু হিমালয়ের প্রভাব রয়েছে। মৌসুমী বায়ু সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টিতেও কিন্তু আবার এই হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বতের কিন্তু হাত রয়েছে বা প্রভাব রয়েছে, তোমরা যেটাই বলতে পারো। নাম্বার 4, সমুদ্র সান্নিধ্য। তাহলে সমুদ্র সান্নিধ্য ভারতের অঞ্চল কিন্তু সব থেকে বেশি, তাই না? সেটি দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, সমস্ত 3 দিকেই কিন্তু সমুদ্র দ্বারা বেষ্টিত। দক্ষিণ ভারতে 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত হওয়ায় উপকূলের জলবায়ু সমুদ্রবায়ু ও স্থলবায়ুর প্রভাবে সমভাবাপন্ন প্রকৃতির হয়েছে। কিন্তু উত্তর পশ্চিম ভারতে সমুদ্র থেকে দূরে অবস্থানের কারণে কি হয়েছে? সমুদ্রের প্রভাব মুক্ত বলে জলবায়ু এখানে কিন্তু চরম প্রকৃতির, অর্থাৎ প্রচুর গরম কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাছাড়া উপকূল অংশে সমুদ্রের যে ঘূর্ণবাতের প্রভাব সেটি পড়ে, কিন্তু উপকূল থেকে দূরে এর প্রভাব কম। বিভিন্ন ধরনের ঘূর্ণবাত রয়েছে, যেগুলো বা নিম্নচাপ বলো, সেগুলো কিন্তু সমুদ্রের উপরে সৃষ্টি হয়।
সৃষ্টি হয়ে উপকূল অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়। কিন্তু মধ্য ভারতে বা উত্তর পশ্চিম ভারতে কিন্তু সেই উম, যে ঘূর্ণবাত, সেই ঘূর্ণবাতটা কিন্তু লক্ষ্য করা যায় না। নাম্বার 5, মৌসুমী বায়ুর প্রভাব। ভারতবর্ষে কিন্তু সব থেকে বেশি মৌসুমী বায়ুর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি, তাই না? মৌসুমী বায়ু হলো ভারতীয় জলবায়ুর সর্বাধিক প্রধান নিয়ন্ত্রক। তাহলে তোমরা কি মনে রাখবে যে ভারতবর্ষের সব থেকে বেশি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কে? তোমরা কি বলবে উত্তরে? মৌসুমী বায়ু। ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের বন্টন, তাই তো? এছাড়া আর কি? আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি কিন্তু এই যে জলবায়ু সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তন দ্বারা জলবায়ু কিন্তু সব থেকে বেশি নিয়ন্ত্রিত হয়। তোমরা জেনেছিলে যে মৌসুমী বায়ু প্রভাবের বা মৌসুমী বায়ু প্রবেশের ফলেই কিন্তু একমাত্র ভারতে বৃষ্টিপাতটা শুরু হয়। দেখো এই যে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, এই দিক দিয়ে কিন্তু মৌসুমী বায়ুটা দেখো প্রবেশ করছে। ঠিক আছে, প্রবেশ করার মাধ্যমে সারা ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। উত্তর পশ্চিমে কিন্তু যথেষ্ট কম বৃষ্টিপাত ঘটে। হুম। এবং এরকম ভাবে বাধাপ্রাপ্ত পেয়ে সেই মৌসুমী বায়ু কিন্তু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে সেই মৌসুমী বায়ু কিন্তু আবার পুনরায় উত্তর এবং পূর্ব দিক থেকে কিন্তু আবার পুনরায় ফিরে যায়। এই ফিরে যাওয়া এবং আসার প্রভাবেই ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটে। তাই ভারতের জলবায়ুতে সব থেকে বড় বেশি নিয়ন্ত্রক কিন্তু হলো এই মৌসুমী বায়ু। নাম্বার 6 স্টুডেন্ট রয়েছে, দেখো যে নিয়ন্ত্রকগুলোর সমূহের মধ্যে জেট বায়ু। এই মৌসুমী বায়ু বা ভারতবর্ষের যে জলবায়ু, সেই জলবায়ুর উপরে কিন্তু জেট বায়ুর একটা প্রভাব লক্ষ্য করা যায়। জেট বায়ুটা কি? দেখো দক্ষিণ এশিয়ায় দুই ধরনের জেট বায়ু প্রবাহ উৎপত্তি ঘটে। সেই জেট বায়ু প্রবাহ দুটি কি কি? এক হচ্ছে ক্রান্তীয় পূবালী জেট এবং নাম্বার 2 হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট। ক্রান্তীয় পূবালী জেটটা কি বিষয়? দেখো উপক্রান্তীয় জেট উত্তরে সরে গেলেই ক্রান্তীয় জেট ভারতের মাঝ বরাবর নিম্নচাপের সৃষ্টি করে। তাহলে যে উপক্রান্তীয় জেট সেটি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে সরে যাচ্ছে, উত্তর দিকে কিন্তু সরে যাচ্ছে। সরে গেলেই কিন্তু ক্রান্তীয় জেটটা ভারতবর্ষের মধ্য দিকে সক্রিয় হচ্ছে এবং নিম্নচাপের সৃষ্টি করছে। বায়ুপূর্ণ বা বাষ্পপূর্ণ বায়ুকে ভারতীয় স্থলভাগের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে প্রবেশ বা ত্বরান্বিত করতে কিন্তু বর্ষাকালের সূচনা ঘটাচ্ছে। তাহলে এই যে মৌসুমী বায়ু সেটাকে কিন্তু ঠেলে ভারতের দিকে প্রবেশ করাচ্ছে এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু। আবার উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুটা কি? অক্টোবর মাসে পশ্চিমা পশ্চিমা জেট উত্তর ভারতে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু কিন্তু পশ্চাৎপন্ন করছে। অর্থাৎ যখন এই উত্তর ভারতে মৌসুমী বায়ু যখন অবস্থান করছে ঠিক তখনই উপক্রান্তে পশ্চিমা জেট বায়ুটা প্রবেশ করার দরুন মৌসুমী বায়ুটা কিন্তু পুনরায় আবার পশ্চিম এবং দক্ষিণ দিকে কিন্তু চাপ সৃষ্টি করার মাধ্যমে ফিরে যাচ্ছে। অর্থাৎ আবার কিন্তু সেই নিচের দিকে অগ্রসর হচ্ছে। এইভাবে মৌসুমী বায়ুকে কিন্তু বা ভারতের জলবায়ুকে কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে জেট বায়ু। আচ্ছা, এরপরে নাম্বার 7 রয়েছে, দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝা। ঘূর্ণবাত সম্পর্কে সকলেই আমরা পরিচিত, তাই না? দেখো বর্ষাকালে দুর্বল যে ক্রান্তীয় ঘূর্ণবাতে ভারতের উপকূলবর্তী অঞ্চলে বা রাজ্যগুলোতে কিন্তু মাঝে মধ্যেই প্রবল বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বন্যার সৃষ্টি হয়। এরকম অসংখ্য ঘটনা রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। 1978, 2015, 2017 সালে কিন্তু পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা ক্রান্তীয় ঘূর্ণবাদের ফলে সৃষ্টি হয়েছিল। এই যে আয়লা, তোমরা সকলেই নাম শুনেছো। এই আয়লা কিন্তু এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণবাদ। শরৎ ও শীতকালে সব ক্রান্তীয় ঘূর্ণবাত উপকূল অঞ্চলগুলিতে প্রবল ঝড় বৃষ্টি ঘটে, যার প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। শীতকালে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে শীতকালীন শান্ত আবহাওয়ার বিঘ্ন ঘটে। এই যে বলছে উত্তর পশ্চিমে পশ্চিমা ঝঞ্ঝা, পশ্চিমা ঝঞ্ঝা কি বলতো? পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হচ্ছে এর প্রধান লক্ষণ হচ্ছে আকাশ মেঘলা হয়ে যাওয়া এবং প্রবল বা মুষলধারে বৃষ্টিপাত হয় না একেবারে। ধীরে ধীরে ভাবে 2-3 দিন ধরে বৃষ্টিপাত হয়। উত্তর পশ্চিম ভারতে কিন্তু এটি লক্ষ্য করা যায় একটানা 2-3 দিন ঝিরঝিরে বৃষ্টি হয় এবং পার্বত্য অঞ্চলে কিন্তু এর প্রভাবে তুষারপাত পড়ে। তাই ক্রান্তীয় ঘূর্ণবাত এবং পশ্চিমা ঝঞ্ঝা সম্পর্কে আমরা জানলাম। পশ্চিমা ঝঞ্ঝা বেশি কাজ করে উত্তর পূর্ব ভারতের দিকে বা উত্তর পশ্চিম ভারতের দিকে, এবং ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো যে রয়েছে ভারতবর্ষে বা যে রাজ্যগুলো রয়েছে যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু,
কর্ণাটকের কিছুটা উপকূল, গুজরাটের কিছুটা উপকূল, এই অঞ্চলগুলিতে কিন্তু প্রবল ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাত কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে লাস্ট যে রয়েছে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, সেটি হলো কিন্তু এল নিনো ও লা নিনার প্রভাব। মৌসুমী বায়ুর আগমন ও কার্যকারিতা এল নিনো বা লা নিনার উপর অনেকটা নির্ভরশীল। অর্থাৎ মৌসুমী বায়ু কখন আসবে, দেরিতে আসবে না ঠিক টাইমে ঢুকবে, তা কিন্তু নির্ভর করে এই এল নিনোর প্রভাবে। এল নিনো বছরে মৌসুমী বায়ু অত্যন্ত দুর্বল হয় বলে ভারতীয় উপমহাদেশে অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। অর্থাৎ এল নিনো যে বছরে লক্ষ্য করা যায়, সেই বছরে কিন্তু মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে, ফলে উপমহাদেশে বৃষ্টিপাত কম হয়, ফলে কি হয়, খরার সৃষ্টি হয়, শক্তিশালী হয়। আবার এই এল নিনো কিন্তু প্রভাবে খরার প্রাদুর্ভাব ঘটে। তাহলে তোমরা কি জানলে যে এল নিনো যদি মৌসুমী বায়ু বা বছরে যদি না ঠিকঠাক মৌসুমী বায়ুকে প্রবেশ করায়, তাহলে কিন্তু খরার লক্ষ্য করা যায়। আবার লা নিনা কি, লা নিনা হচ্ছে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় হয়। অর্থাৎ যে বছর লা নিনা বেশি বা যে বছর লা নিনার প্রভাব থাকবে, সেই বছর কিন্তু মৌসুমী বায়ুর পরিমাণ বেশি হবে এবং বৃষ্টিপাত বেশি ঘটিয়ে কিন্তু বন্যার সৃষ্টি করবে উপমহাদেশে। এল নিনো ও লা নিনার মধ্যবর্তী পর্যায়ে লাদা অর্থাৎ মৌসুমী বায়ুর আচরণ কিন্তু স্বাভাবিক। যে বছরে মৌসুমী বায়ু বা এল নিনো প্রবেশ করবে, সেখানে মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, খরা হবে। আবার যে বছর লা নিনার পরিমাণ বেড়ে যাবে বা প্রবেশ ঠিক সময়ে করবে, তখন কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হতে পারে। তাহলে এটি হলো এল নিনো এবং লা নিনা। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ভারতবর্ষের জলবায়ুকে কারা কারা কিভাবে নিয়ন্ত্রণ করে, তাই তো? আচ্ছা, এবারে কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, এক, মেঘালয়ের মৌসুমী ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা প্রতিটি পয়েন্ট কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসেই। তাহলে ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? মৌসুমী নামে, তাই তো? আচ্ছা, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল বছরে দুবার বর্ষাকাল হয় বা বর্ষাকাল যুক্ত অঞ্চল হচ্ছে করমণ্ডল উপকূল। কেন? যখন মৌসুমে প্রবেশ করে তখন বৃষ্টিপাত হয়, আবার যখন ফিরে যায় তখনও কিন্তু বৃষ্টিপাত হয়। থর মরুভূমি এবং লাদাখ ভারতের শুষ্কতম অঞ্চল। নাম্বার 4 কি বলছে দেখো, রাজস্থানের থর মরুভূমি হচ্ছে ভারতের উষ্ণতম স্থান এবং জম্মু কাশ্মীরের দ্রাস ভারতবর্ষের শীতলতম স্থান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের শীতলতম স্থানের নাম কি যদি বলে, কত? দ্রাস। কত ডিগ্রি তাপমাত্রা? -45। আর থর মরুভূমি 51 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা পৌঁছে যায়। এবারে তোমরা সকলে বৃষ্টি ছায়া অঞ্চলের নাম শুনেছো। মৌসুমী নাম তোমরা কি সর্বাধিক বৃষ্টিপাত হয়। এই মৌসুমী রাম পাহাড়ের যে ঢালে রয়েছে, সেখানে তো সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু মৌসুমী রামের ঠিক উল্টো দিকে, যেখানে পাহাড়ের ঢালে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ জলীয়বাষ্প বায়ুর কমে যায়, সেই স্থানগুলোকে কিন্তু আমরা কি বলবো, বৃষ্টির ছায়া অঞ্চল। অর্থাৎ পাহাড়ের এক ঢালে বৃষ্টিপাত হচ্ছে প্রতিবাদ ঢালে, আর অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। ঠিক তেমনি ভারতের বৃষ্টিপাত বা বৃষ্টির ছায়া অঞ্চল দুটি গুরুত্বপূর্ণ রয়েছে। এক হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এবং মেঘালয় যে রয়েছে, মেঘালয়ের যে শিলং, সেটি কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল। আসাম অববাহিকা ভারতের সর্বাধিক বন্যা প্রবল অঞ্চল। আসামে কিন্তু ভারতবর্ষের মধ্যে সর্বাধিক বন্যা লক্ষ্য করা যায়। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যখন জলসম্পদ পড়ছিলাম। বলতো কোন নদীর জন্যই এটি হয়ে থাকে? ভেরি গুড, ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থান করছে, তাই ব্রহ্মপুত্র নদীর দ্বারা কিন্তু অসমে প্রায় বছরই বন্যা লক্ষ্য করা যায়। নিউ দিল্লি ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর, অর্থাৎ মৌসুম ভবন। বিভিন্ন আবহাওয়ার প্রধান যে খবরগুলো, সেটি যে দপ্তর, প্রধান দপ্তর, সেটি কিন্তু কোথায় রয়েছে? ভারতের নিউ দিল্লিতে। যদি বলে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের সদর দপ্তর কোথায়? ভেরি গুড, আলিপুর। স্টুডেন্ট, আজকে আমরা এই জলবায়ুর মধ্যে এইটুকুই জানলাম যে জলবায়ুর বৈচিত্র্য এবং জলবায়ু নিয়ন্ত্রণগুলো সময়। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে জলবায়ুর মৌসুমী যে জলবায়ু রয়েছে তার প্রভাব এবং ফলাফল সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা এই যে এতটা বিষয় পড়লাম, সেখান থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলি সম্পর্কে জানব। প্রথম প্রশ্নটা রয়েছে দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? বলো। ভেরি গুড, মৌসুমীরা। নাম্বার 2, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? খুব সহজ, আসাম অববাহিকা। ভেরি গুড। কোন নদীর দ্বারা হয়? ব্রহ্মপুত্র। 3, ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ দাও। মেঘালয়ের শিলং এবং পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল কিন্তু বৃষ্টিছায়া অঞ্চল। 4 নম্বর, ভারতের মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? খুব সহজ,
মৌসুমী জলবায়ুর দ্বারাই কিন্তু ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত ঘটে, তাই ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ আলোচনা করো। বিভিন্ন কারণ, এটি কিন্তু পরীক্ষায় বড় কোশ্চেন আসবেই, তোমরা ভালো করে পড়বে 5 নম্বরের। ঠিক আছে, যে বৈচিত্র্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পয়েন্ট অনুযায়ী লিখবে। নাম্বার 6 দেখো, ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? ভেরি গুড, নিউ দিল্লি। ভারতের উষ্ণতম এবং শীতলতম অঞ্চল কোনটি? উষ্ণতম কোনটি? থর মরুভূমি। শীতলতম? জম্মু কাশ্মীরের দ্রাস। ঠিক আছে স্টুডেন্ট, খুব ভালো তোমরা উত্তর দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে স্টুডেন্ট, থ্যাংক ইউ।